আসুন হরিশদা, হ্যাঁ, এই হলো সেই বাড়ি। বাড়িটাকে তো খুব সুন্দরই লাগছে। হ্যাঁ, আসুন, এই বাংলোটা আপনার নিশ্চয়ই পছন্দ হবে। আচ্ছা। আপনার রিকোয়ারমেন্টটা আমি খেয়াল রেখেছি। হুম। আপনি একবার দেখলে বুঝতে পারবেন। কি হলো? না, কিছু না। চলুন। হ্যাঁ, আসুন। হ্যাঁ, হরিশদা, অনেক খোঁজার পর এই বাংলাটা আপনার জন্য সিলেক্ট করেছি। আপনার পছন্দ তো আমি জানি। আপনি একবার দেখে নিলে আমি নিশ্চিন্ত হয়ে যাব। হ্যাঁ। এটা আপনার নিশ্চয়ই পছন্দ হবে। ভেতরে চলুন। হ্যাঁ, চলুন। হুম। আসুন হরিশদা, হ্যাঁ, আসি। আসুন। ভেতরটা খুব অন্ধকার। আহ, হ্যাঁ, হরিশদা, আপনি এখানে দাঁড়ান। আমি মেনটা চেক করে দেখছি কি হয়েছে। ঠিক আছে, আসছি। ঠিক আছে। কে? বিনোদ ভাই? বিনোদ ভাই, কোথায় গেলেন আপনি? বিনোদ ভাই? বিনোদ ভাই, কোথায় গেলেন আপনি? বিনোদ ভাই? বিনোদ ভাই? বিনোদ ভাই? বিনোদ ভাই? বিনোদ ভাই? হ্যাঁ? কে ওখানে? বিনোদ ভাই? বাঁচাও! 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 বাঁচাও আমাকে! না, 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 না। হরিশদা, কি হয়েছে? আপনি চিৎকার করে এলেন কেন? বিনোদ, আমি বাকি লোকজনদের কথা বিশ্বাস করিনি। প্রতিটি লোক বলেছিল যে এই বাড়িটা ভুতুরে। তোমার সঙ্গে আমি কি শত্রুতা করেছি যে তুমি আমাকে এই বাড়ি দেখাতে নিয়ে এলে? আরে, এটা কোনো বাড়ি নয়, এটা শ্মশান ঘাট। এটা একটা শ্মশান ঘাট। ওখানে পাখায় একটা লাশ ঝুলছে। আমার এই বাড়ি কেনার দরকার নেই, কোনো দরকার নেই এই বাড়ি কেনার। কি বলছেন হরিশদা? আমি তো কোনো লাশ দেখিনি ওইখানে। তুমি কি করে দেখবে? তুমি তো এই বাড়িটা আমার ওপর গছাতে চাও। তুমি আমার সঙ্গে ধোকাদারি করেছো, ধোকাদারি। আরে হরিশদা, শুনুন, আমার কথা শুনুন। কিচ্ছু শুনতে চাই না আমি।
আরে কি হয়েছে? কি আর হবে, আজও বাড়িটা ফাইনাল হলো না। যে দেখতে এসেছিল সে ভূতের বাড়ি বলে পালিয়ে গেল। রেশমাই 3 নম্বর কাস্টমার ছিল। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, যেই এই বাড়িটা দেখতে আসে সেই বলে যে উপরের ঘরে ফ্যান থেকে একটা লাশ ঝুলছে, কিন্তু কিন্তু আমি তো কিছু দেখতে পাই না। আরে ওই বাড়িটার কথা ছাড়ো তো। কি করে ছাড়ি বলো? তুমি তো জানো রেশমা, পুনমে এক মা আছে, দুটো ছোট ছোট ভাই আছে, আর ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ। এই বাড়িটা বিক্রি হয়ে গেলে ওদের কিছু সাহায্য হতো। দেখুন, পুনমের মৃত্যু হয়ে গেছে, কিন্তু ওর মৃত্যু সম্পর্কে আমরা এটা জানতে পারিনি যে এটা একটা দুর্ঘটনা ছিল না আত্মহত্যা ছিল। কিন্তু অবাক কাণ্ড এটাই যে ওর মৃত্যু ওই বাড়িতে হয়নি, অন্য একটা জায়গায় হয়েছিল। তাহলে মানুষ ওই বাড়িটাকে ভুতুড়ে কেন বলছে? এর উত্তর পেতে হলে হ্যাঁ? তোমায় পুনমের জীবন সম্পর্কে জানতে হবে। এর উত্তর পেতে হলে তোমায় পুনমের জীবন সম্পর্কে জানতে হবে। হ্যাঁ? এই আওয়াজটা কার ছিল? বিনোদ, এসো, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। নমস্কার। নমস্কার। বসো। থ্যাংক ইউ। বাড়ির ব্যাপারে কিছু হলো? না নির্মলা ম্যাডাম, আমি তো আমার তরফ থেকে পুরো চেষ্টা করছি। যেই বাড়িটা দেখতে আসে সেই ভয় করে পালিয়ে যায়। সবাই একটাই কথা বলে যে ওই বাড়িতে ফ্যান থেকে নাকি একটা লাশ ঝুলে বেড়াচ্ছে। ব্যাস, ওইখানেই সব শেষ হয়ে যায়। তুমি কি ওখানে কোনো লাশ দেখতে পেয়েছো? হুম, আমি তো এইখানে কিছু দেখতে পাই না। আসলে কিছু লোক চায় না আমরা ওই বাড়িটা বিক্রি করি। হয়তো ওরাই এসব ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। কিন্তু নির্মলা ম্যাডাম, কারা এরকম করতে পারে? আর কি, ওই যে রামপ্রকাশ আচারিয়ার দুজন ছেলে, সুনীল আর অনিল। আরে কি কার সঙ্গে দেখা করতে চান? আরে কি করছেন? কার সঙ্গে দেখা করবেন? আরে আরে বলুন তো আগে, কার সঙ্গে দেখা করবেন? আরে দাঁড়ান, আরে ভেতরে যাবেন না এভাবে। বলুন। আমি সুনীল আচার্য, এর আমার ছোট ভাই অনিল। আমরা দুজনে রামপ্রকাশ আচার্যর ছেলে। আচ্ছা, বসুন।
আমি এখানে বসতে আসিনি। আমরা শুধু তোমায় এইটুকু বোঝাতে এসেছি যে তুমি যে ঘরটা বিক্রি করানোর পেছনে পড়েছো, ওই ঘরটা আমার বাবা রাম প্রকাশ আচার্য। আজ্ঞে না, আসলে ওই বাড়িটা রামপ্রকাশ আচার্য পুনমে নামে কিনেছিলেন। আর পুনম মারা যাওয়ার 1 মাস আগে ওর মায়ের নামে মানে নির্মলা দেবীর নামে লিখে দিয়ে গেছে। আজ ওই বাড়ির মালকিন নির্মলা দেবী। আইন অনুসারে এই বাড়িটা আমরা তাড়াতাড়ি দখল করে নেব, কারণ আসলে পৈতৃক সম্পত্তিতে ছেলেদেরই অধিকার থাকে। আমার মনে হয় আপনি আইনেভাবে হেরে যাবেন। আমরা হারি বা জিতি, কিন্তু তুমি এই ডিল থেকে হাত পিছিয়ে নাও। এই ব্যাপারটা থেকে সরে যাও, না হলে না হলে মিস্টার বিনোদ, এর পরিণাম ভালো হবে না। আই সি। এখন বুঝলাম বাড়িটা কেন বিক্রি হচ্ছে না। আপনারা দুজন বাধা দিচ্ছেন। দেখো, ঝামেলায় পড়া থেকে ভালো হবে তুমি আমাদের কথাটা শুনে নাও আর আমাদের রাস্তা থেকে সরে যাও। এটা তো সম্ভব নয়। আর আপনারা যা করছেন সেটা আমি জেনে গেলাম। আর ভবিষ্যতে কিছু করতে চান, চেষ্টা করে দেখুন। ঠিক আছে বিনোদ, বোঝানো আমাদের কাজ ছিল। আপনি যদি না বোঝেন পছতাবেন। অনিল, চলো। কি? ওরা দুজন এসে তোমাকে হুমকি দিয়ে গেছে? হ্যাঁ নির্মলা ম্যাডাম, কিন্তু আমি ওদের ভয় পাই না। ওরা আমার কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু জানি না বিনোদ। পুনমের ওপর ওদের জন্ম থেকে রাগ, আর এখন ওরা আমাদের শত্রু হয়ে গেল। আর এই সব রামপ্রকাশ আচার্য বাবুর মৃত্যুর পরেই হয়েছে। আজকে যদি উনি বেঁচে থাকতেন তাহলে এসব কিচ্ছু হতো না। একটা কথা তোমায় বলবো আমি, রামপ্রকাশ আচার্য যেমন ভালো মানুষ ছিলেন, তেমন বড় মাপের একটা শিল্পী ছিলেন। আচ্ছা নির্মলা ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, নিশ্চয়ই। রামপ্রকাশ আর পুনমের মধ্যে কি সম্পর্ক ছিল? এখন আমি ওই সম্পর্কের কি নাম দেব? পুনম ভায়োলিন বাজাতে খুব ভালোবাসত, কিন্তু আমাদের অবস্থা এতটাও ভালো ছিল না যে আমি ওর শখগুলো পূরণ করতে পারব। পুনম রামপ্রকাশ আচার্যের কাছেই ভায়োলিন শিখতে চেয়েছিল। ওই আমাকে বলেছিল ওদের প্রথম পরিচয়টা কিভাবে হয়েছিল। কে তুমি? আ- আমি তোমাকে জিজ্ঞেস করছি কে তুমি? আমি 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 মানে কি? নাম তো আছে। হ্যাঁ, পুনম নাম আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুনম, এখানে কেন এসেছো? ভায়োলিনের আওয়াজ শুনে চলে এসেছি। মেনে নিচ্ছি যে বাংলোর গেট খোলা ছিল, কিন্তু ভিতরে আসার আগে অনুমতির দরকার তো ছিল। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন প্লিজ। সত্যি তুমি ওরকমই যেরকম তোমাকে দেখতে। আসার কারণ? সত্যি বলতে কি,
লাস্ট কয়েকদিন ধরে আমি চুপি চুপি আপনার ভায়োলিন বাজানো শুনছিলাম। আমি আপনার থেকে ভায়োলিন বাজানো শিখতে চাই, কিন্তু আপনি তো অনেক বড় শিল্পী, তাই না? তুমি ভায়োলিন বাজাও কি? হ্যাঁ, একটু অল্প। ঠিক আছে, এসো হ্যাঁ, এসো। আপনি বসুন, আমি আসছি। থ্যাংক ইউ। এই নাও, স্যার, বাজাও। স্যার আমি আরে আমি যদি তোমার মধ্যে সত্যি কিছু পাই তাহলে নিশ্চয়ই শেখাবো। ঘাবড়িও না, ধীরে। বাজাও। आराम से, आराम से। কি হয়েছে? আপনার পছন্দ হয়নি? আমি এটাই ভাবছিলাম যে তুমি ভায়োলিন বাজানো শিখতে এসেছো নাকি শেখাতে। স্যার, পুনম তুমি জানো, এর মানে আপনি আমাকে ভায়োলিন বাজানো শেখাবেন? নিশ্চয়ই। আর রামপ্রকাশ আচার্যজি পুনমকে নিজের শিষ্যা ভেবে ওকে ভায়োলিন শেখাতে শুরু করে দিল। পুনম খুব ভালো ভায়োলিন বাজাতে লাগলো। ও তো অনেক সঙ্গীত সভায় রামপ্রকাশ বাবুর সাথে যেতেও শুরু করলো। ওরা দুজনে খুব কাছাকাছি চলে এসেছিল। সঙ্গীতের জগৎটা আসলে এমন একটা জগৎ যে সেখানে ছোট বড়, উঁচু নিচু, জাত পাত, এমনকি বয়সেরও কোনো ভেদাভেদ থাকে না। আর সেটাই পুনমের সঙ্গে হয়েছিল। বয়সের অনেক ফারাক থাকা সত্ত্বেও রামপ্রকাশ আর পুনম ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিল। পুনম আমার কাছে কোনো কথা লুকোতো না। রামপ্রকাশ বাবুর সঙ্গে সমস্ত আলাপ আলোচনার কথা ও আমাকে বলতো।
আজ আপনাকে খুব চুপচাপ লাগছে। কি ব্যাপার? পুনম, তুমি জানো যে তোমার আর আমার বয়সের কতটা পার্থক্য? জিজ্ঞেস করতে পারি যে সঙ্গীতের মাত্রা গোনার পরিবর্তে আপনি আজ বয়সের হিসাব কেন করছেন? খুব প্রয়োজনীয় এটা পুনম। তুমি ঝড়ের মতো আমার জীবনে এসেছো। তোমার ভেতরের শিল্পী আমাকে নিজের দিকে এভাবে টেনেছে যে আমার ইচ্ছাকে আমি দমন করতে পারিনি। আর এই নেশার ঘোরে আমি বয়ে চলে গেছি। আপনি তো শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছেন। আমি একজন দৃঢ় মনোভাবা সম্পন্না। যখন আমি আমার আবেগকে আটকে রাখতে পারিনি, তো এতে আপনার কি দোষ? যদি আমি না চাইতাম, আপনি আমাকে ছুঁতেও পারতেন না। কিন্তু এরকম হয়নি। যে আবেগ আপনার মনে আছে, সেটা আমার কাছেও আছে। তা নয় পুনম, তোমার বয়স অনেক কম, তুমি অপরিণত। এই বয়সে যে কোনো সিদ্ধান্ত মানুষ নেশার ঘোরে নেয়, বুদ্ধি দিয়ে নয়। না, আমার বয়স কম হতে পারে, কিন্তু আমার ভাবনা চিন্তা সেটা ছোট নয়। আমি মন থেকে আপনাকে সবকিছু মেনে নিয়েছি। আপনি আমার জন্যে ভগবান। পুনম, এগুলো তোমার পাগলামি। তুমি হলে একটা ফুল যে জীবনের ডালে সবেমাত্র জন্মেছে। আর এই ফুল নিজের ভগবানের পায়ে অর্পিত হয়েছে। এতে সমস্যা কোথায়? একটা কথা আমি সৎভাবে পরিষ্কার করে বলতে চাই। আমি জীবনে কোনোদিনই বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এখন সেই সিদ্ধান্ত আমি বদলে দিয়েছি। আপনি যদি আমাকে স্বীকার না করেন, সেটা অন্য কথা। তা নয় পুনম, এরকমটা নয়। এখনো তোমার সামনে তোমার গোটা জীবন পড়ে আছে। তোমার বাড়ি আছে, তোমার সমাজ আছে। তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো। আপনি যদি এটাকে সমাজের চোখে দেখেন, মনে হতে পারে এই সিদ্ধান্তটা ভুল। সত্যি বলতে কি, এই সিদ্ধান্তে আমার মাও খুশি নয়। উনি আপনার সামনে একটা শর্ত রেখেছেন, হয় আমি আপনার সাথে থাকব, না হলে ওনাদের সাথে। কি? হ্যাঁ, আমি আমার বাড়ি ছেড়ে এসেছি। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি আপনার উপর বোঝা হয়ে থাকব না। বোঝা? না পুনম, তুমি কোনোদিনই বোঝা ছিলে না। তুমি হলে এমন একজন শিল্পী যার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে, শুধুমাত্র এদেশেই নয়, বিদেশেও। যাক, এখন তো আমাকে তোমার জন্য একটা ঘরের ব্যবস্থা করতে হবে। এটা হলো সেই ভায়োলিন যেটা রামপ্রকাশ বাবুর ওকে শেখাতে শেখাতে দিয়ে দিয়েছিল। আর ওই ঘরটাও, যেটা উনিই ওকে কিনে দিয়েছিলেন। যদি তুমি ধরো, তাহলে ওই বাড়ির ওপর আমার কোনো অধিকার নেই। কিন্তু কেন জানি না, নিজের মৃত্যুর 1 মাস আগে পুনম ওই বাড়িটা আমার নামে করে দিয়েছিল। কিন্তু নির্মলাদি, একটা কথা বুঝতে পারিনি। যখন আপনি সারা দুনিয়া রামপ্রকাশ আর পুনমের রিশতাটা আপনি জানতেন, আর এই ফ্যাসলাটা পুনমের নিজের ছিল, তাহলে উনি নিজে খুদকুশি কেন করলো? এই কথাটা হয়তো পুনমই বলতে পারত। মানুষজন তো ওকে শান্তিতে বেঁচে থাকতেও দিচ্ছিল না। আর এটাও একটা কথা, ও নিজের বেঁচে থাকার জন্য যে রাস্তাটা বেছে নিয়েছিল, সেটার পরিণাম আত্মহত্যাতেই শেষ হয়েছিল। এই কথাটা এখন তো একটা রহস্য। কি পুনমের মৃত্যুটা একটা ঘটনা নাকি আত্মহত্যা? আমি তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করব যে, হে ভগবান, ওর আত্মার শান্তি পাক। হ্যাঁ, আপনি ঠিক বলছেন। যাই হোক, আপনি চিন্তা করবেন না, আমি কোনো অন্য লোক সাথে কথা বলছি। হুম। কিন্তু নির্মলাদি, মাঝখানে এক কাজ নিশ্চয়ই করবেন। আপনি ওই বাড়িতে শান্তিপাল করিয়ে নিন। ঠিক আছে বিনোদবাবু। আমি আসছি। আচ্ছা। দেখলে দাদা, কিভাবে ও কথা বলছিল, ইডিয়েট এজেন্ট।
হ্যাঁ, মনে হচ্ছে একটু বেশি তেল হয়ে গেছে মিস্টার বিনোদের। কথাবার্তাও এমন বলছে যেন বাড়িটা আমাদের বাবার না ওর। অনেক হয়েছে দাদা, এবার আমাদের কিছু না কিছু করতেই হবে। এবার ও ওই ঘরে তো পুজো টুজোও করাচ্ছে। ভাই, ও যা খুশি করে নিক, ওই বাড়িটাকেও হাসিল করতে পারবে না। আর ও যদিও নিজের অধিকার লঙ্ঘন করে, তাহলে ওর ঘরে শান্তি পাঠ করব, ওর আত্মার শান্তির জন্য। যজ্ঞের সমস্ত আয়োজন হয়ে গেছে, শুরু করা যাক। নির্মলাদি, হ্যাঁ পুরোহিত মশাই। কোনো ব্যাপার না পুরোহিত, একটা আরো জ্বালিয়ে নাও। হুম। এসব কি অমঙ্গল হচ্ছে? আহ, এত তীব্র আগুন! ভগবান, এসব কি হচ্ছে? হ্যাঁ? মনে হচ্ছে এখানে কোনো প্রেতাত্মা ভর করেছে। আমি এখানে থাকতে চাই না, আমি এখানে থাকতে পারবো না, এখানে থাকতে পারবো না। না না না, পারবো না, আমি চললাম। আরে দাঁড়াও। পারবো না। না বিনোদ বাবু, আমিও আর এখানে থাকতে চাই না। চলো চলো শিগগিরই। নির্মলাদি, নির্মলাদি, কে আছো তুমি? কে আছো তুমি? আমি বলছি বন্ধ করো সব। লোকজন বলে এই বাড়িতে পুনমে আত্মা থাকে। যদি এই কথা সত্যি, তাহলে আমার সামনে এসো। কি প্রবলেম আছে তোমার বাড়িদের লোকের সাথে? কি ক্ষতি করেছে তোমার? কিরম মেয়ে আছো তুমি? কিরম মেয়ে আছো তুমি যে নিজের বাড়ির লোকের দুশ্মন হয়ে রয়েছো? দেখো, এই বাড়িটা যদি বিক্রি না হয় না, তোমার মা আর তোমার দুটো ভাই না খেয়ে মরে যাবে, শান্তি দিয়ে রুটি খেতে পারবে না। আর যদি তুমি এটা বলতে চাইছো যে সদের মধ্যে আমার যদি নিজের স্বার্থ আছে, তো ভুল আছে। আমি এই সদা শুধু তোমার মা আর তোমার দুটো ভাইয়ের জন্য আমি এইটা সদা করছি, আমি নিজের কমিশনের জন্য নয়। আরে হ্যাঁ, একটা কথা আরো, আমি তোমার এই তুফান ভয় করব না। যদি কারো মারার আছে আমাকে মেরো, আমাকে মেরো, আমি বলছি মারো আমাকে।
আরে আপনি তো পূজা করতে গেছিলেন, এত তাড়াতাড়ি কিভাবে ফিরলেন? শান্তিপাক ভঙ্গ হয়ে গেছে রেশমা। কি বলছেন আপনি? হ্যাঁ। কিভাবে? কি করে পুরোহিতটা পুজো চালু করলো, এখানে এমন একটা ভয়ানক তুফান আসলো যে ঘরের বুনিয়াদ হিলে ঘরের সব জিনিস তহস নহস হয়ে গেছে। না রেশমা না, এরকম আতঙ্ক মহল আমি কোনোদিন দেখিনি। তারপর কি, পুরোহিত ভয় করে পালিয়ে গেল আর নির্মলাদি নিজের বাচ্চা নিয়ে চলে গেল। কিন্তু আমি বুঝতে পারলাম না যে ও কোনো প্রেত আত্মায় খেলছিল না কিছু অন্য। আমি তো ওকে ডাক দিলাম, যদি তুমি পুনমে আত্মা আছো আমার সামনে আসো। আর তারপরে ওইখানে আমি পর্দার পিছনে মহিলার আত্মা দেখলাম আমি। কিন্তু তারপর হঠাৎ ওই আত্মা চলে গেল। তারপর সব কিছু শান্ত হয়ে গেছে। দেখুন, এইসব শোনার পরে আমার তো সত্যি খুব ভয় করতে শুরু করেছে। এখন আপনি এখন এই ব্যাপারটা থেকে নিজেকে সরিয়ে নিন। যখন পুরোহিতজি আর নির্মলা দিদি ওখান থেকে পালিয়ে গেছেন, তখন আপনার ওখানে থাকার কি দরকার ছিল? আপনার যদি কিছু হয়ে যেত, আপনি ছাড়া আমার কে আছে? কিন্তু রেশমা তুমি... আর কোনো কিন্তু নয়, আপনাকে আমার দিব্যি রইল। আপনি এখন আর ওই বাড়িটার সম্পর্কে ভাববেন না। রেশমা, তুমি তো জানো এইসব আমি পুনম আর দুটো ছোট ভাইয়ের জন্য করছি। দেখুন, সাহায্য করা কোনো খারাপ ব্যাপার নয়, কিন্তু নিজের প্রাণ বাজি রেখে এরকম সাহায্যের কি দরকার? না না, আপনি আজকেই গিয়ে নির্মলাদিকে বলে দেবেন উনি যেন এই কাজ অন্য কাউকে দিয়ে করান। ঠিক আছে, আমি একবার নির্মলাজির সঙ্গে গিয়ে দেখা করবই। না বিনোদ, আমি তো এখন তোমাকে এটাই বলবো যে ওই বাড়ির ব্যাপারটা তুমিও ভুলে যাও। ওই বাড়িটার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আজ আমি ওখানে নিজের চোখে যেটা দেখলাম সেটা কি ছিল, সেই কথাটা শুধু ঈশ্বরই জানেন। লোক তো ঠিকই বলে, যার অকাল মৃত্যু হয় তার আত্মা এইভাবে ঘুরে বেড়ায়। আমরা তো কত চেষ্টা করলাম যে ওখানে একটা শান্তি সস্তন করার, সেটা কিছুতেই হতে দিল না। ওখানকার ভয়ানক দৃশ্য দেখে আমি সত্যিই ভয় পেয়ে গেছি। আমি ভুলে গেছিলাম। বিনোদ বাবু, আপনিও তো আপনার তরফ থেকে কত চেষ্টা করলেন। ভুলে যাও ওই বাড়ির কথা, ভুলে যাও। আমি কিছুতেই চাইব না আমার একটা ভালো করার জন্য আপনার জীবনে কোনো অনিষ্ট হয়ে যাক। হয়তো আপনি ঠিকই বলছেন, কিন্তু একটা কথা আমি আপনাকে বলতে চাই, আপনি নিজেকে কখনো একা ভাববেন না। আমি আছি আপনার সাথে। সালাম স্যার। কেউ এসেছিল? না স্যার, আজকে অফিসে কেউ আসেনি। তাহলে তুমিও যাও। হ্যাঁ, আমি বললাম তুমিও যাও। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। কে আছো তুমি? আমি জিজ্ঞেস করলাম কে আছো, আর ভিতরে কি করে আসলে? আমি নিজের মর্জিতে কোথাও যেতেও পারি, যে কোনো জায়গায় আসতেও পারি। এ আমার কথার উত্তর নয়। আমি জিজ্ঞেস করলাম কে আছো তুমি, আর ভিতরে কি করে আসলে? মনে হচ্ছে তোমার রাগ এখনো শান্ত হয়নি। দেখো দেখো, এর আগে যদি আমি কিছু করে দিই, আমাকে বলো তুমি কে। আমার নাম পুনম। পুনম? হ্যাঁ, বললাম না আমি হলাম পুনম। তুমি পুনম আছো? হ্যাঁ, আমি পুনম। কিন্তু কিন্তু পুনম তো মারা গেছে। বন্ধ করো নিজের খেল। খেলা? এটা কোনো খেলা নয়। খেলা তো আমার জীবনের সাথে খেলা হয়েছে। আচ্ছা, তাহলে তুমি কি ভাবো? এইভাবে আমার অফিসে চলে এসছো, তুমি নিজেকে পুনম বলবে আর আমি ভয় খেয়ে
মাথা ঘুরে পড়ে যাব। আমি ভালো করে জানি যে তুমি পুনম নয়, কিন্তু তুমি সুনীল আর অনিল পাঠানোর একটা এজেন্ট আছো, আর এই সব খেল ওনার সাজানো আছে। খেলা তো ওনারাই খেলেছেন, কিন্তু ওইভাবে নয় যেভাবে তুমি ভাবছো। যা খেলা তোমরা এখন পর্যন্ত খেলছো ওটা তো আমি দেখেই নিলাম। তোমাদের চালাকি আর ধোঁকাবাজি, লোককে ভয় করতে পাখা দিয়ে ঝুলার আত্মা, আর এই সব কিছু তুমি ওই দুজনের ইশারাই করছো। সেটা তো আমি তোমাকে এখনই দেখাতে পারি। দেখো, এই শুনো, এটা এটা তুমি কি করছো? দেখো দেখো, এই চালাকি আমার সাথে চলবে না। শোনো, এটা কি করছো তুমি? বিনোদ, হ্যাঁ? মানে তুমি? হ্যাঁ হ্যাঁ বিনোদ, আমি পুনম, বেঁচে নেই, একজন আত্মা। কিন্তু কিন্তু এইসব যা হচ্ছে কেন, কি জন্যে? দেখো বিনোদ, আমার মনোভাব তোমাকে বা কাউকে ভয় পাওয়ানো নয়, আর না আমার ইচ্ছা পুজোতে বিঘ্ন ঘটানোর ছিল। আমি তো শুধু এটাই বলতে চাই, আমার মৃত্যু না কোনো দুর্ঘটনা ছিল, না আত্মহত্যা। আমাকে খুন করা হয়েছিল। কি? হ্যাঁ, আমাকে খুন করা হয়েছিল বিনোদ। খুন? হ্যাঁ, আর আমি ঘুরছি বিচারের জন্য। তুমি আমাকে বিচার দিতে পারো বিনোদ, তোমায় আমাকে সাহায্য করতে হবে। আমার মা নিশ্চয়ই তোমায় বলেছে আমার আর রামপ্রকাশের কি সম্পর্ক ছিল। এখন আমি তোমায় বলছি আমার সাথে কি হয়েছিল, আমার আর রামপ্রকাশের ওই সম্পর্কের কি বিপদ এনেছিল। এসব তুমি কি বলছো? মা, যাকে আমরা শিষ্য আর গুরুর সম্পর্ক বলছিলাম না, সেটা এখন আর নেই। আরে মা, আমার কাছে খবর আছে যে ড্যাড পুনমকে একটা বাড়ি কিনে দিয়েছে। দেখো বাবা, এটা হতে পারে না। এই পুনম সে আগের পুনম আর নেই, বলে দিচ্ছি। ও এখন বিখ্যাত শিল্পী হয়ে গেছে। ও নিজে স্টেজে প্রোগ্রাম করে বেড়ায়, ও অনেক টাকা উপার্জন করে। ওর কি দরকার পড়েছে কারোর কাছ থেকে একটা বাড়ি নেবার? ব্যাস মা, তোমার এটাই খারাপ জিনিসে তুমি অন্য কারোর খারাপ দেখতেই পারো না। ড্যাড আর পুনমের সম্পর্কটা দুনিয়াতে সবাই জানতে পেরেছে। আরে মানুষ অনেক রকম কথা বলছে। পুনম বাড়ি ছেড়ে দিল আর ড্যাডি ওকে একেবারে বাড়ি কিনে দিল। দেখো বাবা, তোমার বাবা একজন খুব বড় মাপের শিল্পী। উনি এত ভালো একজন শিল্পী যে তার গুণ দ্বারা যে কেউ প্রভাবিত হতে পারে। আমাকে দেখো, আমার মধ্যে কিন্তু কোনো গুণ নেই। তাও তোমার বাবা আমাকে সম্মান দেখানোর জন্য, আমাকে ভালোবাসার জন্য কখনো কোনো খামতি রাখেননি। উনি তোমাদের বড় করার ব্যাপারেও কোনো খামতি রাখেননি। উনি শুধু তোমার বাবাই নয়, এই সমাজের একজন সম্মানীয় ব্যক্তি। আর এমন একটি ব্যক্তির ওপর তুমি আঙুল তুলে কথা বলছো, লাঞ্ছনা দিচ্ছ, এসব করা কি তোমার শোভা পায়? বাহ বাহ, তুমি কত সরল। আর তোমার এই সরলতায় তুমি নিজে তো ডুববে, সাথে আমাদেরও নিয়ে ডুববে। কিন্তু এখন এটা আর হবে না। এখন আমি আর চুপ করে থাকবো না। কি করবে তুমি? আমি যাই করি, কিন্তু তুমি চুপ করে থাকবে। তুমি কিচ্ছু বলবে না, কারণ তুমি যদি কিছু বলো
বা তুমি যদি কিছু করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আসি। নমস্তে ম্যাম সাহেব। নমস্কার। আচ্ছা, সবাই কোথায়? সাহেব তো তার সঙ্গীত রুমে আছে, মেম সাহেব ওনার নিজের ঘরে আছে। আপনি বললে আমি ডেকে দিচ্ছি। না না, তুমি আশাদিকে বলো যে আমি এসেছি। আমি পণ্ডিতজির সঙ্গে দেখা করে খুব ভালো আসছি। কথা। দাঁড়ান, তুমি যাও ওখান থেকে। কি ব্যাপার? একটা বাড়িতে তো কবজা করে রেখেছ, এখন এই বাড়িটাকেও কবজা করতে চাইছো? এটা আপনি কি বলছেন? আমি যেটা বলছি সত্যি বলছি। আজকের পরে তুমি এই বাড়িতে আর আসবে না। সুনীল, এসব কি হচ্ছে? ড্যাড, এখানে কিছু হচ্ছে না, যা কিছু হচ্ছে তোমাদের মধ্যে হচ্ছে। আরে যা কিছুই হচ্ছে না ড্যাড, আমাদের সেগুলোকে ঠিক করতে হবে। এ আর এই বাড়িতে আসবে না। আর ভালো এটাই হবে যে তুমি একে নিজেই বলে দাও যে এখান থেকে চলে যেতে। আর এই বাড়িতে যেন ফিরে না আসে। এই বাড়িটা আমার, আমি এই বাড়ির মালিক। আমি সিদ্ধান্ত নেব যে এই বাড়িতে কে পা রাখবে আর কে পা রাখবে না। না বাবা, এবার এই ফয়সলাটা তুমি না, আমরা করব। তুই কেমন নির্লজ্জ মহিলা রে! তোর কারণে এই ঘরে মহাভারত তৈরি হচ্ছে, আর তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? আরে যা যা। বিমলা, তুই এই ঘরে শুধু একটা চাকরানি। তোর যেটা করার সেটাই কর। যা এখান থেকে। আরে ম্যাম সাহেব, আপনার যাকে এই বাড়ি থেকে বের করে দেবার কথা, তাকে তো আপনি কিছুই বলছেন না, শুধু আমাকে বকছেন। আমি যেটা বলেছি এই ঘরের ভালোর জন্য বলেছি। বিমলা, এই ঘরের ভালো মন্দের দিকে আমার যথেষ্ট খেয়াল আছে। তুই গিয়ে চুপচাপ নিজের কাজ কর। যা এখান থেকে। তুমি এখান থেকে যাবে কি না? কিন্তু ও না পুনম, পুনম এখান থেকে যাবে না। ও আমাদের অতিথি, আমি ওকে ডিনারে ডেকেছি। না পণ্ডিতজি, আমার এখানে থাকাটা উচিত হবে না। আমাকে এখান থেকে যেতে দিন। পুনম, পুনম আমার কথা শোনো। অসভ্য, ছাড় ওকে। মা, তোমাকে বলেছিলাম তুমি কিচ্ছু বলবে না, চুপ করে থাকো। না, আমি চুপ করে থাকবো না। ওকে ছাড় বলছি আমি। আশা, ওকে কিছু বলতে যেও না। দোষটা ওর নয়, দোষ তো আমাদের যে এমন সাপকে দুধ কলা খাইয়ে মানুষ করে বড় করেছি। আজ এরা যে শয়তানি ঘরে করছে, কাল বাইরে গিয়েও তাই করবে। তো আমাদের কি সম্মানটা থাকবে? ড্যাড, নিজের সম্মান তুমি নিজে খারাপ করেছো। একথা তুই বলছিস নিষ্কর্মা, যে নিজে কোনো কাজ করে না, শুধু এদিক ওদিক ঘুরে বেড়ায়, অসভ্যতা করে বেড়ায়। এত বড় একটা ষণ্ডা সার হয়ে গেছে, এখনো বাবার পয়সায় খায় দেয়। লজ্জা করা উচিত তোর, লজ্জা করা উচিত। লজ্জাতে এনার আসা উচিত মা। এই বুড়ো বয়সে নিজের বউ আর ছেলের সামনে একটা অন্য মেয়ের সঙ্গে মজা করছে। অনিল! আরে আরে, কি হয়েছে তোমার? আরে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তাড়াতাড়ি যা, ডাক্তার ডেকে নিয়ে আয় একটা। যা, তাড়াতাড়ি যা। তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। এইদিকে দেখো, এদিকে দেখো, তোমার কিচ্ছু হবে না। আর এই ঘটনার জন্য আমি নিজেকে দায়ী মনে করি। পুনম, যা কিছু হয়েছে শুনে আমাকে খুব দুঃখ হলো, কিন্তু এটা জেনে তো আরও দুঃখ হলো কি আচার্যদের ঘরের কাজের মেয়ে এত অবহেলা আর বদতমিজ ছিল। হ্যাঁ, এরপরে আমি ওই বাড়ির যে সত্যি সম্পর্কে জানতে পেরেছিলাম, যদি সেটা লোক জানে, ওনারা খুবই অবাক হয়ে যাবেন। বিমলা যদি নিজেকে ওই বাড়ির চাকরানি বুঝতো, তাহলে এই রকম কথা কোনোদিন বলতো না। কিন্তু ও তো নিজেকে ওই বাড়ির মালকিন বলে ভাবতো।
শুধুমাত্র ওর কারণে আজ সুনীলের বউ এই পৃথিবীতে আর নেই। কি? হ্যাঁ, সুনীল একেবারে বাজে চরিত্রের আর অসৎ একটা লোক। সুনীল ওর বউকে কোনোদিনই সেই শ্রদ্ধা দেয়নি যেটা ওর পাওয়ার কথা ছিল। ওর তো বিমলার সাথে অবৈধ সম্পর্ক ছিল। এটা হচ্ছে সেদিনের কথা, যেদিন সুনীলের বউ বাপের বাড়ি গিয়েছিল। সাহেব, হুম, দুধ। রেখে দাও। আরে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? ছাড়ুন না, এটা আপনি কি করছেন? কেউ দেখে নেবে। আরে তুই আবার কবে থেকে ভয় পেলি? জ্যোতি তো গেছে বাপের বাড়ি। হুম, কিন্তু মা, মা শুয়ে পড়েছে। আমি শাড়ি বদলে এখনই আসছি। শুয়ে পড়ো না যেন। ছাড়ো না, কি করছেন আপনি? কেউ দেখে নেবে। যাবার আগে একটু ট্যাক্স তো দিয়ে যাও। বিমলা! অসভ্য মহিলা, তোর এত বড় সাহস! জ্যোতি, তোমার ফ্লাইট? হ্যাঁ, আমার ফ্লাইট ডিলে হয়ে গেছিল, পরে ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু এখানে এসব কি চলছে? হ্যাঁ, একটু আসতে বলো, কেউ শুনতে পাবে। কেউ শুনে নেবে? আমি চাই তোমাদের এই ঘৃণ্য অপরাধটা সবাই নিজের চোখে দেখে। জানি না এই ঘরে কি সব হচ্ছে আর কবে থেকে এই জঘন্য ব্যাপারটা চলছে। ভালো তো এটাই হবে যে আপনি চুপ করে যান, নহলে তা না হলে তুই আমাকে বলছিস চুপ করে যাওয়ার জন্য? তুই? আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলবো আর তোকে তোর জায়গাটা দেখিয়ে দেব। আমি এক্ষুনি বলছি বাবাকে, আমি এক্ষুনি বলবো বাবাকে। শোনো, জ্যোতি, তুমি কিছু বলবে না। তুমি এই, কিচ্ছু ছেড়ে বলবে দাও, না। চুপ, ছেড়ে দাও, ছেড়ে দাও। চুপ করো, চুপ করো, তুমি চুপ করো। তুমি কিচ্ছু বলবে না কাউকে। আমি আমার হাত ততক্ষণ সরাবো না। তুমি শুনতে পেয়েছো? তুমি কিচ্ছু বলবে না, চুপ করবে, তুমি চুপ করবে। আরে সাহেব, এ তো অজ্ঞান হয়ে গেছে। ও গড, আমি তো ভুলে গেছিলাম যে ওর ওর শ্বাসের প্রবলেম আছে। জ্যোতি, জ্যোতি, জ্যোতি! আরে সাহেব, এ তো মরে গেছে। আপনি একে মেরে দিলেন? না না, আমি তোর মুখ বন্ধ করেছিলাম যাতে ও কিছু না বলে। আমি কি করে জানবো ওর শ্বাস বন্ধ হয়ে যাবে? এখন এটা ভাবতে হবে পরে কি করব। সাহেব, আমি তো কিছু করিনি। এখন এই ঝঞ্ঝাট আপনি বুঝুন। না, এসব কিছু তোর জন্য হয়েছে, বুঝেছিস? তোর জন্য। এখন এটা ভাবছে এরপরে কি করব। সাহেব, একটা কাজ করি। বাড়িতে সবাই ঘুমোচ্ছে, একে এখান থেকে নিয়ে গিয়ে কোনো নির্জন জায়গায় নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসি। না, এর জন্য তো অন্য কিছুই ভাবতে হবে। সুনীল আর বিমলা মিলে জ্যোতির লাশ পাখার সাথে ঝুলিয়ে দিয়েছিল, আর ওর মৃত্যু আত্মহত্যা বলল। আর অদ্ভুতভাবে ডাক্তারও এই রিপোর্টই দিল যে জ্যোতির মৃত্যু শ্বাস আটকে যাবার ফলে হয়েছে। আর সুনীল পরিষ্কারভাবে বেঁচে গেছে। এর মানে এটা হলো যে পাখা দিয়ে ঝুলার যে লাশ দেখানো যায় ওটা যে হ্যাঁ,
ওটা জ্যোতির লাশ। কিন্তু পুনম, তুমি এটা বলো যে তোমার সাথে কি হলো? কি ব্যাপার উকিল বাবু, আপনি চুপচাপ কেন বসে আছেন? উইল পড়ছেন না কেন? যতক্ষণ না পুনম এখানে এসে পৌঁছবে আমি এই উইল পড়তে পারবো না। পুনমের সাথে এই উইলের কি সম্পর্ক? সম্পর্ক আছে। উইল অনুযায়ী আপনাদের মতো পুনমও হলো একজন বেনিফিশিয়ারি। কি বললেন আপনি? কি ভুলভাল বলছেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? সুনীল, এই উইলে খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে পুনমের নাম। সেই জন্য ওনার জন্য অপেক্ষা তো করতেই হবে। উকিল সাহেব, আপনি রাগ করবেন না, আমি বুঝতে পারছি। আমি কি ভিতরে আসতে পারি? এসো পুনম। আমাকে এখানে কেন ডাকা হয়েছে? দেখুন পুনম দেবী, রামপ্রকাশজি আমাকে দিয়ে উইল লিখিয়েছিলেন, আর সেই উইল অনুসারে ওনার সম্পত্তিতে আপনারও অংশ আছে। কিন্তু উকিল বাবু, আমার এখান থেকে কিছুই চাই আরে না। বন্ধ করো তোমার নাটক। এটা কোনো নাটক নয়। কিন্তু তুমি এই কথা বুঝতে পারবে না। দেখুন, তর্ক করে কোনো কিছু লাভ নেই। ভালো এটাই হবে যে আপনি এই উইলটাকে ভালো করে শুনুন এবং তারপর আমাকে কাজ করতে দিন। এই সম্পত্তিকে উনি সমান 4 ভাগে ভাগ করেছেন। একটা অংশ উনি ওনার ধর্মপত্নী আশা দেবীর নামে লিখেছেন, দুটো অংশ উনি ওনার 2 ছেলে সুনীল এবং অনিলের নামে করেছেন, আর চতুর্থ অংশ মিস পুনমের নামে লেখা আছে। এই উইলটা এখানে পড়ে শোনানোর একমাত্র তাৎপর্য হলো আচার্য সাহেব এখানে একটা সঙ্গীত বিদ্যালয় করতে চেয়েছিলেন। আমার বক্তব্য হলো এই বাংলোকে উনি সঙ্গীত বিদ্যালয়ে পরিবর্তন করতে চেয়েছিলেন। সেই জন্য উনি এই বাংলা মিস পুনমের নামে লিখেছেন। এই দলিলের মাধ্যমে উনি আমাকে একটা বড় সমস্যার সামনে দাঁড় করিয়ে গেলেন। কারণ ওনার শেষ ইচ্ছা ছিল উনি ওনার এই বাংলোকে সঙ্গীত বিদ্যালয় হিসেবে রূপান্তরিত করতে চেয়েছিলেন। আর ওনার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে আমি ওই বাংলোর দায়িত্ব নিজের হাতে তুলে নিলাম। কিন্তু ওই বাংলোতে আমার বিরুদ্ধে একটা পরিকল্পনা হচ্ছিল। যদিও পণ্ডিতজি নিজের 2 পুত্রের জন্য যথেষ্ট সম্পত্তি দিয়ে গিয়েছিলেন, কিন্তু জানি না কেন ওনার 2 ছেলে ওনার শেষ ইচ্ছা পূরণ হতে দিচ্ছিল না। আর তারপর আর একদিন অনিল আর সুনীল মিলে নিজের মাকে ভুল বুঝিয়ে ওই পেপারসের ওপরে সাইন করিয়ে নিল, আর ওই ঘরের পাওয়ার অফ অ্যাটর্নি নিজেদের নামে করে নিল। আপনারা কি ব্যাপার? পুনম, আমরা আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? ক্ষমা কি ব্যাপারে? যেই ভুলগুলো আমরা তোমার সঙ্গে করেছি তার জন্য। যে অসম্মান করেছি আপনাকে তার জন্য। তোমায় অপমানিত করেছি, জানি না কত কিছু ব্লেম লাগিয়েছি আপনার উপরে। দেখুন, তোমরা দুজনা যা কিছু করেছ সেটা স্বাভাবিক ছিল। সেখানে আমারও ভুল ছিল, কিন্তু যে ধরনের ব্যবহার তোমরা পণ্ডিতজির সাথে করেছ সেটা আমি কোনোদিন ভুলব না। আর তার জন্যে পণ্ডিতজির আত্মা কোনোদিন তোমাদের ক্ষমা করবে না। দেখুন পুনম ম্যাডাম, আমরা যা করেছি তার জন্য অনুতপ্ত আর প্রায়শ্চিত্ত করতে চাই। যদি আপনি আমাদের ক্ষমা করে দেন তাহলে ড্যাডির আত্মাও হয়তো আমাদের ক্ষমা করবে। যদি সত্যিই তোমাদের মনে আফসোস হয় আর তোমরা এই কারণে এসেছ,
তাহলে বুঝবো তোমরা ওই মহান মানুষের ছেলে, যে আমার জন্য জীবনে সব কিছু ছিল। যাও, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, আর ভগবানও তোমাদের ক্ষমা করবেন। পুনম ম্যাডাম, আপনি সত্যিই মহান। আমরা তো শুনেছিলাম যে শিল্পীরা মহান হয়, কিন্তু এক মহান শিল্পীর ছেলে হয়েও আমরা সেই কথাটা বুঝতে পারলাম না। আপনি আমাদের ক্ষমা করে আমাদের উপর দিয়ে একটা খুব বড় বোঝা হালকা করলেন। বেশ, এবার আমাদেরও এটাই ইচ্ছে যে বাবার সঙ্গীত বিদ্যালয়ের কাজ তাড়াতাড়ি শুরু হয়ে যাক। মাও এটাই চাইছে। পুনমজি, কালকে রাতে আমাদের বাংলোতে পুজোর ব্যবস্থা করছি। মায়ের ইচ্ছে আছে যে তুমি অবশ্যই আসবে। এই জন্য আপনার কাছে অনুরোধ জানাতে এসেছি। আমি আসব, নিশ্চয়ই আসব। কালকে রাত্রিবেলা ভুলে যেও না। না, আমি কিছুতেই ভুলব না। আমি নিশ্চয়ই আসব। নমস্কার। নমস্কার। সুনীল, অনিল, এসো পুনম, এসো। অনিল, এই বাড়ির মধ্যে এত অন্ধকার কেন? ও এখনই লাইট চলে গেল, তাই আমরা মোমবাতি জ্বালিয়ে দিলাম। ও, আপনারা বলেছিলেন বাড়িতে পূজা আছে, কিন্তু এখানে নাহি কোনো পুরোহিত আছে আর না পূজার কোনো সামগ্রী। আসলে আলো চলে গিয়েছিল তো, তাই আমরা পুরোহিতকে বারণ করে দিলাম। আচ্ছা, আশাদি কোথায়? ওনার যেখানে পৌঁছানো ছিল আমরা ওখানে পৌঁছে দিয়েছি। মানে কি? আসলে ব্যাপারটা এরকম হলো, উনি আমাদের মা তো, তাই আমরা ওকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। কি? আর যদি দেখা যাক তুমিও আমার মা, সেই জন্য তোমায় কোথায় পৌঁছাতে হবে এই ফয়সলাটাও আমরাই করব। তোমরা কি চাইছো বলো তো? পুনম, ওই যে আমরা কালকে মাফটাপ চাইতে এসেছিলাম না, ওটা আসলে একটা বাহানা ছিল যে তুমি চুপচাপ এখানে চলে এসো। আর না এখানে তোমায় কেউ আসতে দেখেছে, আর না যাওয়ার সময় দেখবে। পুনম, এই সময় তো তুমি জীবনের কিছু শেষ পর্যায়ে এসে গেছো। কি বলছেন? মানে আমি তোমাকে বোঝাচ্ছি। তুমি কি ভেবেছিলে যে মরার আগে আমাদের বাবা যে ভুল করে গেছিল সেটাকে আমরা মেনে নেব, আমরা স্বীকার করব? এই সম্পত্তি আমাদের ছিল আর আমাদেরই থাকবে, কিন্তু এটা ততক্ষণ সম্ভব না যতক্ষণ তুমি বেঁচে আছো। কি উল্টোপাল্টা কথা বলছো তোমরা? আমার রাস্তা থেকে সরো। কোথায় পালিয়ে যাচ্ছ পুনম? আমরা তো তোমার জন্য দারুণ একটা ব্যবস্থা করেছি। আমরা তো তোমাকে খুবই সুন্দর আর খুব শান্তির মৃত্যু দিতে যাচ্ছি। ছাড়ো আমার রাস্তা। তাড়াতাড়ি কি আছে? ছাড়ো। আরে দাঁড়াও। ছাড়ো আমার রাস্তা। দেখো, আমার রাস্তা ছেড়ে দাও, না হলে কিন্তু আমি চেঁচাবো। একদম নয়। ছাড়ো। দেখো নয়, একদম। সুনীল, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। মেরে ফেল।
আমাদের। তুই কেউ নোস, তুই কেউ নোস। বাড়ি নেবে, আমাদের বাড়ি নেবে। চলো। এরপরে কিছু লোক আমার লাশ ঝিলের মধ্যে পেল। কিছু লোক সেটাকে আত্মহত্যা বলল, কেউ বলল দুর্ঘটনা। এই লোকজন তো খুব খতরনাক আছে পুনম। এনারা আগে জ্যোতিকে মারল, রামপ্রকাশ আচার্যার মৃত্যু কারণটাও উনি, তারপরে উনি তোমার হত্যা করলো, আর আজ পর্যন্ত উনি একা ঘুরছেন। হ্যাঁ, কিন্তু এখন আর ওরা স্বাধীনভাবে ঘুরবে না। ওদেরকে ওই রকমই সাজা দিতে হবে যেরকম মৃত্যু ওরা আমায় দিয়েছিল। বিনোদ, আমি তোমার কাছে এই কারণে এসেছি যাতে তুমি আমার সাহায্য করতে পারো। পুনম, আমি তোমার সব দিক থেকে হেল্প করার জন্য রেডি। যদি তুমি চাও তো আমি আজকে গিয়ে পুলিশ স্টেশনে ওনার রিপোর্ট করছি। না না বিনোদ, ওদের সাজা শুধু আমি দেব, আর তোমায় কি করতে হবে সেটা আমি তোমায় বলে দেব। ঠিক আছে, যেটা তুমি চাইবে সেটাই হবে। হ্যাঁ, নমস্কার সাহেব, এই রেজিস্টার্ড লেটারটা সুনীল আচার্যের নামে আমি। আছে। এখানে একটা সই করে দিন। থ্যাংক ইউ। কার লেটার এসছে দাদা? জানি না, খুলে দেখি। হুম। এটা তো পুনর্মের, পুনমের? কিন্তু ভাই এখানে তো তারিখ 25/6/2000 লেখা আছে। তার মানে যে এটা পুনমের মরার 1 মাস আগের লেখা। হ্যাঁ। আচ্ছা, এটাতে লেখা কি আছে পড়ো তো। হ্যাঁ, এই চিঠি আমি সুনীল আর অনিল আচার্যকে লিখছি। আমি অত্যন্ত দুঃখিত যে আমার জন্য আপনার বাবা আপনাদের সাথে অনেক অনেক খারাপ কাজ করেছে। সঙ্গীত বিদ্যালয় তো অন্য জায়গায় হতে পারে, কিন্তু যে বাংলায় আপনাদের জন্ম হয়েছে, যেখানে আপনারা বড় হয়েছেন আর যেখানে আপনাদের স্মৃতি জড়িয়ে আছে, সেটা যদি আপনাদের হাত থেকে চলে যায়, সেই দুঃখে আপনাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি এটা বুঝতে পেরেছি, আর আমি ভীষণ লজ্জিত হয়েছি। এই বাংলাটা যেটা আমার নামে ছিল সেটা এই এগ্রিমেন্টের মাধ্যমে আপনাদের ফিরিয়ে দিচ্ছি। ভাই দেখ, একটা এগ্রিমেন্টের মাধ্যমে আপনাদের দুজনকে ফেরত দিচ্ছি। আশা করি আপনারা এটাকে স্বীকার করবেন আর আমাকে আমার ভুলের জন্য মাফ করে দেবেন। দেখা তো। আরে ভাই, আমরা তো পুনমকে বুঝতে ভুল করে ফেললাম। হ্যাঁ দাদা, আমরা তো অকারণে ওকে মেরে ফেললাম। আর এই দেখ এগ্রিমেন্ট, ও বাংলা আমাদের নামে করে দিয়েছে, আর আমরা এই বাংলার এখন মালিক। হ্যাঁ দাদা, বংলোর মালিক তো আমরাই, কিন্তু শুধু নামের জন্য। মানে এটা কি? মানে এটাই যে বংলোটা নিয়ে চাটবো। দেখো, একটা কাজ করি, এই বংলোটাকে বিক্রি করে যেই টাকাটা আসবে সেটা দিয়ে বিজনেস করি। ভাই, বুদ্ধিটা তো তুই ভালোই দিলি, কিন্তু এর গ্রাহকও তো পেতে হবে। হ্যাঁ, ওটাও দেখছি আমি। হ্যালো। হ্যালো, কি আমি সুনীল আচার্যের সাথে কথা বলতে পারি? বলছি, বলুন, আপনি কে বলছেন? হ্যাঁ, আমি বিনোদ, স্টেট এজেন্ট। আপনি ফোন কেন করেছেন? অ্যাকচুয়ালি আপনার বাংলাটা কেনার জন্য কিছু পার্টি আছে। আগে তো আমার ক্ষমতা ছিল না এই বিষয়ে কথা বলার, কিন্তু তারপরে ভাবলাম ব্যবসায়ী তো আছে, যদি আপনি বলুন ইফ ইউ ইন্টারেস্টেড, তাহলে পার্টিকে নিয়ে
আপনার বাংলাতে আজকে বিকালে 7টে চলে আসি? হোল্ড করুন। কে আছে? বিনোদ, ওই এস্টেট এজেন্ট, কি বলছি? ও বলছে যে বাংলোর জন্য কোনো গ্রাহক পেয়েছে। হ্যাঁ বলে দেবো? হ্যাঁ হ্যাঁ, বলে দে বলে দে। কিন্তু বিনোদের সাথে? দাদা এখন এইসব ভুলে যাও, শুধু নিজের কাজ বের করো। বলে তো। হুম, তুই ঠিক বলছিস। বিনোদ, ওই বাংলাটাকে বেচতে আমরা ইন্টারেস্টেড তো, কিন্তু এখন যখন আইনত আমরা ওই বাংলোর মালিক, তখন বেচতেও কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, তাহলে সুনীল সাহেব এই বাংলার কিমাত আপনি ভালোই পাবেন। বিনোদ, তোমার মতে কত টাকা পাওয়া যাবে? এই ভেবে নিন কম থেকে 3 কোটি টাকা। 3 কোটি? হ্যাঁ, যদি আপনার কম লাগে বাড়িয়ে নিতে পারেন। না না, আপনার যেটা ভালো লাগে সেটাই করুন, শুধু পার্টি নিয়ে আসুন। হ্যাঁ, কিন্তু সময়টা মনে রাখবেন, বিকালে ঠিক 7টার সময়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, 7টার সময়। ওকে। এটা তো অদ্ভুত ব্যাপার, এখনই বাংলোটা আমাদের নামে হলো আর আমরা গ্রাহকও পেয়ে গেলাম। অদ্ভুত ব্যাপার। দাদা মনে হচ্ছে আমাদের দিন বদলে গেছে। ঠিক আছে, 7টার সময় রেডি থাকবি, ঠিক আছে? হ্যাঁ দাদা। আমিও যাব আপনাদের সাথে। তুমি কি করবে গিয়ে? দাদা এনাকে সঙ্গে নিয়ে নাও, মহিলার সঙ্গে থাকলে ভালো ইমপ্রেশন পড়ে। ঠিক আছে। কাউকে তো দেখাই যাচ্ছে না। তাড়াতাড়ি কি আছে? হুম। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার সুনীল, আমি আপনারই অপেক্ষা করছিলাম। দাদা কমাল আছে, আপনি সময়ের ঠিক উচিত জানেন। এ আপনার দাদা অনিল, এনার সাথে দেখা হয়েছে। নাইস টু সি ইউ। সেম ইয়ার। কিন্তু এ বিমলা। ওকে ওকে, আপনার বউ। আহ, আহ, আমার মনে হচ্ছে ওরা চলে এসছে। আপনারা বসুন, আই জাস্ট কাম আ সেকেন্ড, এক্সকিউজ মি। দাদা কম হোক বা বেশি এই ঘরের ডিল করেই নাও, এমনিতেও খুব আনলাকি আমাদের জন্য। কিন্তু আগে দেখে তো নেই পার্টি কি বলছে। হুম। তুই দাঁড়া, আমি দেখে আসছি। মনে হচ্ছে বিনোদ আমাদের সাথে কোনো খেলা খেলছে। দাদা সুনীল, কি হলো? কি হয়েছে? কি হয়েছে? কি আছে? কি? দরজার পেছনে দরজার পিছনে কি আছে? কি আছে? কি আছে? জ্যোতি ছিল। জ্যোতি? জ্যোতি? কি কথা বলছো দাদা? এটা কি করে পসিবল? ইম্পসিবল। এক মিনিট, তুমি এখানেই থাকো, আমি দেখছি। অনিল, বি কেয়ারফুল। না,
দাদা ভেতরে তো কেউই নেই, সব ঠিক আছে। মনে হচ্ছে তোমার কোনো ভরম হয়েছে। যাই হোক না কেন, আমরা এখানে এক মুহূর্ত থাকবো না। চলো এখান থেকে, চলো। ঠিক আছে দাদা। চলো চলো। খোলো, দরজা খোলো। দাদা ওই দরজা থেকে। ওই ওখানে একটা দরজা আছে। পালা। খোলো, দরজা খোলো। ওই দেখো, চলো। চলো চলো, বন্ধ করো।